পুরাতনকে ভুলতে পারি না, পুরনো ঘাটে এখনো মন ভেরাই। জীবন কতদূর ভেসে এসেছে, কত ঘাট পেরিয়ে এলাম। সব ঘাট যে থামতে বলেছে, দিয়েছে বিশ্রামের নিমন্ত্রণ এমন নয়। হয়তো নিজে থেকেই থেমে গেছি কোনো ঘাটে। আপনি তো মেঘনাপাড়ের ছেলে? জি, আমার বাড়ি হচ্ছে মেঘনার ওপার। ছোটবেলা থেকেই এই আসা যাওয়া আর কি। এখানে বাস যখন চালু হয়েছে তখন বাসে আমরা ঢাকাতে যাই, আর আগে আমরা লঞ্চে, আমাদের ওইখান থেকে লঞ্চে যেত, আমরা এই সদরঘাটে যেতাম। তখন এই নদীর পানি অনেক ফকফকা ছিল, এখানে মনে করেন অনেক নদীতে আমরা নদীর পানি খাইতামই। এখন মেল ফ্যাক্টরি হয়েছে, মালটোল নামায়, পানি পুনি পরে, তো পানি এখন খাওয়া যায় না, এটা দূষিত হবেই। নদীর যে সৌন্দর্য ছিল সেটা এখন আর আপনি সেভাবে দেখতে পান না কাকা, ওই আগের নদীর যেটা ছিল ওই নদী তো আমরাই তো বুড়ো হয়ে গেছি। আগে আমরা যখন ছিলাম, এখন আছি ওই রকম। কেউ কথা বলেছে, শুনেছে, শুনেনি অনেকেই। আবার যেখানে থামতে চাইনি সেখানে আতিথ্য পেয়েছি বেশি। জলের সঙ্গে দ্রুতলয়ে চলতে পারেনি হয়তো। বয়ে চলা এই মেঘনার সঙ্গে সম্পর্ক শৈশবে। যে জলের সঙ্গে প্রথম প্রেম, সে তো মেঘনা। হারিয়ে যাওয়া প্রেয়সীর মতোই আজ তার বদলে যাওয়া রূপ। আনুমানিক 20 থেকে 22 বছর আগে আমাদের এই এলাকার ভিতরে এরকম কোনো মিনারেল ইন্ডাস্ট্রি ছিল না। এই সীমিত কয়েকটা ছিল। কারখানা অনেক হয়ে গেছে। কারখানা অনেক। আর আগে তো এই যে অনেক যে বড় বড় জাহাজ দেখেন, এই জাহাজও ছিল না। আগে ছোট ছোট জাহাজ ছিল, আর এই ছোট ছোট নৌকা ছিল। এই ঘাটটা আগে ছিল ফেরিঘাট। ফেরিঘাট যাওয়ার পরে এই লঞ্চ ঘাট আসলো। কুমিল্লা রামপুর বাজার থেকে ছোট ছোট লঞ্চগুলো এই মেঘনা লঞ্চ ঘাটে বেরিয়ে। আপনার কাঠবডি নৌকা ছিল, তারপর থেকে ট্রলার আসলো। মানুষের যাতায়াত তো নৌকার মাধ্যমে কমে গিয়েছে না? অনেক কমে গেছে, নাই বললেই চলে। আপনি কি পারাপার করেন? জি, আমরা রিজার্ভ যে কোনো জায়গায় যায় ওই টাইমে আমরা। কিরকম ডেলি? আলহামদুলিল্লাহ, এই সবসময় একরকম হয় না। 500 হয়, 700 হয়, 1000 টাকা হয়, আসে। মেঘনার জলে তাকালেই মনে পড়ে যায় কচুরিপানার কথা, তালতলা লঞ্চের কথা। তালতলা লঞ্চ এবং কচুরিপানা সমান্তলে চড়ে চলছে মানিকনগর লঞ্চ ঘাটের দিকে। সেই লঞ্চ ঘাটের হকারদের কথা মনে পড়ে। ঝালমুড়ি, বিস্কিট, চার যে হকাররা ছিলেন, তারা এখন আগের মতো আছে কি না? কারণ এখন তো তালতলা লঞ্চ আর এই মেঘনার বুকে দেখা যায় না। পাল্টে গেছে, নদীর জীবন পাল্টে গেছে মানুষের জীবনের মতোই। এবং এই যে মেঘনার দিকে তাকিয়ে যে কচুরিপানা এখন দেখতে পাই, সেই কচুরিপানা আমার সেই কৈশোরের কচুরিপানার মতো না। মানুষের জীবন যেভাবে বদলে গিয়েছে, হয়তো কচুরিপানা এবং মেঘনার যে জলজ, তাদেরও জীবনের দৃশ্যপট বদলে গেছে মানুষের মতোই। ঘাটে বসেই শোনা কাইকারটেক হাটের কথা। সেদিন ছিল রোববার, কাইকারটেকের হাটবার। হাটের কথা শুনলেই নিজ গ্রামের হাটের কথা মনে পড়ে। বটগাছের সেই হাটের কাছে হয়তো ফেরা হলো না, কিন্তু কাইকারটেকের হাটটিও ব্রহ্মপুত্র নদের তীরে, প্রাচীন বটগাছের নিচে। বলা হয়ে থাকে হাট ও বটগাছ নাকি যমজ, একই বয়সের।
আচ্ছা, আপনি এখানে কতদিন যাবত এই হাটের মধ্যে আছেন? আমি ধরেন 15 বছর ধরেন আছেন জিও 15 বছর। 15 বছর। হাটটা কত বছরের? আটটা স্যার অনেক আগের আমার বাপের দেখে গেছে। এই হাটের বৈশিষ্ট্য কি, মানে কোন জিনিসটার জন্য মানুষ এই হাটে আসে? মনে হয় দেন আমি ওই যে গাছ গোড়া একটু বেশি লেগে গাছের জন্য? এই গাছটি লেগে এই জায়গা বেশি। কিভাবে আপনাদের সাথে হাটের সম্পর্কটা তৈরি হলো? আগে দাদা হাট করতো, তারপরে দাদার পরে কি অনেকেই আবু হাট করতেছে, আবুর পরে তো আল্লাহ যদি বাঁচারে তো কে যে আমি করবো। কোন কোন এলাকার লোক এই হাটে আসতো? আর তো পুরো সোনারগাঁও আইতো, নদীর পারে বন্দর, বন্দরের লোকজন আইতো। নৌকা দা মাল আইনে হচ্ছে বস্তা বস্তা ব্যবসা অনেক যে দেন না এই কয়টা মারলে 4 ভাগে 1 ভাগ দিয়ে দেয় আগে নৌকা করে মাল আনতেন মাল আনতাম। এবং সব মাল বিক্রি হয়ে যেত একদিনে? এক আডুই এক হাটে বিক্রি হয়ে যেত। হ্যাঁ। আর এখন মাল বিক্রি হতে কয় হাট লাগে? অনেক যে মাল আছে 3 হাট লাগবে। 3 হাট লাগবে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এই হাটে মুন্সিগঞ্জ, কুমিল্লা থেকেও ব্যবসায়ীরা আসেন। পরিব্রাজক ইবনে বতুতা তার ভ্রমণ গ্রন্থে সুবর্ণ গ্রামের যে হাটের বর্ণনা দিয়েছেন তার সঙ্গে কাইকারটেক হাটের মিল খুঁজে পাওয়া যায়। আপনি কতদিন যাবত এখানে? এই 66 বছর 66 বছর 66 বছর যাবত এই হাটে। আপনি যখন প্রথম আসলেন তখন এই হাটটা কিরকম ছিল সেটা একটু বলেন। বড় ছিল। কাঠ, বাঁশ, মুলি, ছুটকি, মিঠাই, খইকুড়া, জাল, চিরামুড়ি, মুড়ির মোয়া মাছ সবই পাওয়া যেত? সব পাওয়া যায়। মাছ, ছুটকি সবই সবই পাওয়া পাওয়া যায়। যেত। এখন হাটের কি অবস্থা? এখন বাবা একটু নর্মাল আছে। কেন একটু হলো কেন? ঘরে ঘরে পাওয়া যায় বাবা সব কিছু। হাটে যাওয়ার পথেই মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সামনে ভিড় দেখেছিলাম। রশিতরির গ্রামে যাওয়ার পথে মনে হলো নামি। শুনেছি অনেক ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা এলাকাতে নেই। তাদের শূন্যতায় সেবার মান কমলো কিনা সেই খবর নিতে চাইলাম। ইউনিয়ন পরিষদ থেকে যেগুলি পাওয়ার সেগুলো কি পান? হ্যাঁ, ওইটাই চাল পাইতেছে মানুষ, যখন পৃথিবীর পণ্য যেগুলো আসতে সবাই পাইতেছে মানুষ। নির্বাচিত প্রতিনিধি যে নাই সেটার জন্য কোনো সমস্যা হচ্ছে না? সমস্যা নেই। নগর সাদিপুর আসা রশি তৈরি দেখতে। এই গ্রাম এবং তার পাশের দু একটি গ্রামে গত শতকের 70 দশক থেকেই প্লাস্টিকের রশি তৈরি করা হচ্ছে। গ্রামে ঘুরলে দেখা যাবে উঠোনে উঠোনে চলছে রশি তৈরি। নগর সাদিপুরে এই দড়ি তৈরির কাজ কবে থেকে শুরু হলো? এই স্বাধীনের পর পর। কয়টা ঘরে হচ্ছে এখানে? এটা হচ্ছে আপনার 10-12টা ঘরের লোকজন করতাস। কিভাবে করেন, কিভাবে এটা শুরু হলো একটু বলেন তো গল্পটা। এইটা আপনার কিনে আনা হয় ঢাকার থেকে, কিনে আনা পরে আমাকে এইটা আপনার মজুরি দেয়,
মজুরি আমরা কাজ করি। মানে কি কিনে আনে? এই প্লাস্টিক সুতাটা। আচ্ছা, সুতাটা ঢাকা থেকে কিনে আনে? হ্যাঁ, ঢাকা। সুতাটা এই গ্রামে তৈরি হয় না? আছে, দুই একটা আছে, আবার ঢাকার থেকে আনে, মুক্তারপুর থেকে আনে। আচ্ছা, আনার পর এখানে আর কি এটা আপনার হয়, বানানো হয়। আপনি কতদিন যাবত এখানে কাজ করছেন? আমি আছি আপনার 30 বছর। আচ্ছা, আপনি কি পাইকারি বিক্রি করছেন? হ্যাঁ। এখানে কেজি কত বিক্রি হয়? এইটা বিক্রি হইতেছে আপনার 150 টাকা কেজি আপনাদের এখান থেকে। আর ঢাকায় গেলে এটার দাম কত হয়? এইটা আপনার আরো 10-20 টাকা বাড়তি। এই গ্রাম ছাড়া কি আর অন্য কোনো গ্রামে এই? হ্যাঁ, আছে আছে, হরুপদি আছে, ওই যে ওই গ্রামে, এই গ্রামের পাশ। আচ্ছা, এখানে মোটামুটি 2-3টা গ্রামে। রশি তৈরির কাঁচামালের কারখানাগুলো আগে দূরের জেলায় ছিল, ফলে খরচ পড়তো বেশি। এখন কাঁচামাল তৈরির কারখানাও চলে এসেছে নগর সাদীপুরে। কি কি কাঁচামাল লাগে? এই পলিথিন লাগে, দানা লাগে। দানা বলতে? দানা হলে এই মালটাই মানে দানা করা আর খানে, ওখান থেকে আমরা দানাটা কিনে আনি। কাঁচামালটা আমরা হলো টুঙ্গি গাজীপুর থেকে আনি, ওখান থেকে আনি আমরা এখানে এই মালটা কাটিং করে মেশিনের সাহায্যে এই সুতোটা বানাই। আপনাদের কারখানাটা কতদিন যাবত এখানে? এখানে প্রায় বছর দেড়েক হয়েছে। আগে কোথায় ছিল? আগে ঢাকা ছিল। ও, ঢাকায় তৈরি হতো। তো ঢাকা থেকে চলে আসলেন কেন? ঢাকা ওখানে ব্যবসাটা ততটা সুবিধা না, এখান থেকে মাল আনতে সমস্যা হয়, এগো ই ভাড়া পড়ে যায় বেশি, গাড়ি ভাড়াটা, এই কারণে এখানে নিয়ে আসে। আর এখানে এই সুতার পাটি সব এই এলাকায়, ক্রেতা বা কাস্টমার সব হচ্ছে এই গ্রামের বা এই অঞ্চলে। এই জন্য আপনার কারখানা নিয়ে এই গ্রামে চলে আসছেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এখনও কানে বাজে 2002 সালের 30 জুন আদমজি মিল বন্ধ হয়ে যাওয়ার ঘণ্টাধ্বনি। তারপর থেকে যতবার এই পথে আসা যাওয়া, কখনো তাকাই কখনো তাকাই না, সব স্মৃতি চোখ সইতে পারে না। পাকিস্তানের অন্যতম ধনাঢ্য আদমজি পরিবার 1950 সালে বিশ্বের বৃহত্তম এই পাটকল প্রতিষ্ঠা করেছিলেন। এখন এখানে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল তৈরি করা হয়েছে। পাটকলের পুরনো শ্রমিকদের কাউকে কাউকে খুঁজে পাওয়া যায়। এখনও তারা নিজেদের অতীত খুঁজতে হয়তো মিল গেটের সামনে এসে দাঁড়ান। আপনি যখন কাজ করতেন তখন আপনি মজুরি কিভাবে পেতেন? 32 টাকা বেতন পেতাম মাসে, সপ্তাহে। ও, সপ্তাহে 32 টাকা পেতেন। আর শ্রমিকরা কোথায় থাকতেন? কলোনি, ওই যে এইদিকে একটা নিউ কলোনি আছে, ওয়াবদা কলোনি, আপনার গিয়ে আপনার জিও কলোনি। যারা কাজ করতো তারা যে আস্তে আস্তে চলে গেল, হ্যাঁ, তা তারা এখন কি করছে? এবারে তো আপনার ওই আমলে একটা সুযোগ সুবিধা, ভালো সুযোগ সুবিধা দিচ্ছে। মিলটা বন্ধ করার সময় আপনার কি জানি গোল্ডেন শিফট ঘোষণা কইরা যারা 20,000 টাকা পাইছে, যারা 80,000 পাইছে, এরকম করে প্রত্যেকের বাড়ি বাড়ি টাকা পৌঁছায় দিচ্ছে। তো ভাই, আদমজি থেকে যাদের চাকরি চলে গেছে অনেকে বিজেপি ঢুকেছে। তারা জুট মিলে যারা তো অনেক ডেট পেন, এরকম তো আরই নেই। হ্যাঁ, অনেক ছেলে মেলে গিয়ে সবাই তাদের ছেলে মেয়ে এখানে চাকরি করে, অনেকে চাকরি করে। গোদনানের তেল ডিপোতে একসময় আসা হতো সংবাদ সংগ্রহের কাজে, তেলের সরবরাহ সংকট, দাম বেড়ে যাওয়ার খবর নিতে। পথের মাঝে ডিপো দেখে একটু উকি দিয়ে যাওয়া। গোদনাইল এই পদ্মা থেকে তেল কোন কোন এলাকায় যায়? বিভিন্ন জেলা যায়, আর যাদের পেট্রোল পাম্প আছে, যাদের এজেন্সি করা আছে, সেইগুলো তেল এখান থেকে সে জায়গা মতো পেট্রোল পাম্প যায়, ময়মনসিংহ যায়, শেরপুর যায়, টাঙ্গাইল যায়, তারপর আপনার ভৈরব যায়, এধারে কাশপুর যায়, চিরাং রোড, আশেপাশে যে ঢাকার ভিতরে যে পাম্প আছে, ঢাকা সিটিতে যা পাম্প আছে সেখানেও যায়। আচ্ছা, এখানে মানে কি কি তেল নিচ্ছে? শুধু ডিজেল, অকটেন আর পেট্রোল? হ্যাঁ হ্যাঁ, আমি ডিজেল নিচ্ছি এখন। ডিজেল। হ্যাঁ। আবার ওই যে বিমানের তেল যায় না?
বিমানের তেল যায়, এদের গাড়ি আলাদা, বিমানের গাড়ি আলাদা। তেল দেওয়া বন্ধ থাকে মাঝে মধ্যে না? হ্যাঁ, মাঝে মাঝে যখন তেল বন্ধ থাকে, সিটার থেকে আসার তেল পাচ্ছে না, যা ফেসে যাচ্ছে নদী পথে, তখন আসলে লেট হইলে পারে ওই তেলটা আসলে পুষলে পারে, তারপর তেলটা উঠায় তারা তারপর দেয়, তখন লেট হয়ে যায়। শীতলক্ষার পাড়ে এসে দাঁড়ালাম সন্ধ্যার পর। নারায়ণগঞ্জ লঞ্চঘাট, এই ঘাটে এখন আর পুরনো ভিড় নেই, যাত্রী আসা যাওয়া কমে গেছে। সড়কপথ মানুষকে জলপথ থেকে সরিয়ে নিচ্ছে, কমছে একের পর এক নৌযান। তবু এখনও নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ ও চাঁদপুরের পথে কয়েকটি লঞ্চ চলাচল করছে। 2-10 বছর আগে যাত্রী নেওয়া যায় নাই, যাত্রী থুয়া যাইতেছে। এখন যাত্রী এখন মনে করেন যেই টাইমে চলে এখন যাত্রী হয় না। কেন হয় না কেন? কম, বাই রোডে জায়গা, বিভিন্ন রোডে জায়গা। তা এখান থেকে কোন কোন রুটে চাঁদপুরের যাত্রী উঠে? গজাইরা, 60 নল, মোহনপুর, একলাসপুর, আমিরাবাদ, চাঁদপুর। এক এক ট্রিপে কতজন করে যাত্রী পান? এক এক ট্রিপে 70-80, আগে তো 300 হইতো আর কি। 300 হয়ে যেত আগে, 6000-7000 করে এরকম লোকসান হয় প্রতিদিন। আবার কোনোদিন হয় সমান, কোনোদিন 2-3 হাজার পায়। এই বাইরে অনেক লোক আসা যাওয়া করে, বিদায় সময় শর্ট বাইরে আসলে, যার কারণে অনেক লোক মনে করেন যে বাইরে চলে আসে, যার কারণে লঞ্চে একটু যাত্রী কমে। কিন্তু আপনি বাইরে যান না? আমরা অনেক সময় যাই না যে তা না, ঢাকাতে গেলে আমরা বাইরে চলে যাই। হ্যাঁ, আর হয়তো মোহনপুর থেকে আমাদের নারায়ণগঞ্জে লঞ্চে আসতে সুবিধা। চায়ের সঙ্গে আমার যতটা ভাব, তার অনেকটাই আবার বোসকেবিরকে ঘিরে। নারায়ণগঞ্জের 100 বছর পেরিয়ে যাওয়া এই রেস্তোরাঁর চা এবং আড্ডার টানেই ঢাকা থেকে ছুটে যাওয়া হয়। শহরের সাহিত্য, সংস্কৃতি, রাজনীতির পরিচিত মুখগুলোর সঙ্গে দেখা হয় এখানে। আমরা ছোটোবেলার থেকেই দেখতেছি বোসকেবিন যত, এখানে কিন্তু চায়ের দোকান অভাব নাই, এবং সবাই চা খায়। নারায়ণগঞ্জের মানুষ চা পাগল মানুষ, কিন্তু বোসকেবিনে মানুষের একটা জিনিস কি, এখানে একটা পলিটিক্যাল আড্ডার মতো একটা পরিবেশ। আমি মনে আছে আমার সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই পূর্ব পশ্চিম বইটার ভিতরে বোসকেবিনের ইতিহাস আছে। এখানে অনেক মানে বড় বড় ব্যক্তি এসছেন। এখানে শুধু রাজনীতির, সাহিত্যের আড্ডা হয়েছে। এক্স্যাক্টলি, সাহিত্য সমাবেশ। এই যে বোসকেবিন, নিউ বোসকেবিন হলো, ছন্দপতন হয়নি না, একেবারেই না, আড্ডা চলছে, ওই রকম আড্ডা চলছে। এখানে পার্ট আপনি দেখতে পাচ্ছেন, বাইরে এক ধরনেরই বসে আছে। এই যে পেছনে 2টা টেবিল পরে যারা আছেন, ওনারা আমাদের সিনিয়র, আমাদের অগ্রজ। এখানে জেনারেলি স্টুডেন্টরা আসতেছে, হয়তো নাস্তা খেতে আসতেছে। তো বোসকেবিনটা আসলে আমাদের নারায়ণগঞ্জের সাথে একেবারে মানে ইতিহাসের সাথে সম্পৃক্ত। রেস্তোরাঁ সেবাদানকারী বসিয়ার মুখগুলোর সঙ্গেও তৈরি হয়েছে বন্ধুত্ব। বোসকেবিনের নামের সঙ্গে যুক্ত হয়েছে নতুন, সজ্জাতে এসেছে বদল, কিন্তু আড্ডা ও আতিথেয়তার উষ্ণতায় সেই পুরনো ওম। আমাদের বোসকেবিনের বয়স 104 বছর। আপনার কলকাতার সুভাষ বসু আমাদের চা খাইয়া আমাদের আশীর্বাদ করে গেছে। নেতাজি সুভাষচন্দ্র। হ্যাঁ, এছাড়া তো নারায়ণগঞ্জের সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদরা আসে, আপনার সাথে তাদের সম্পর্ক? হ্যাঁ, ভালো। মুখগুলি পরিবর্তন হয় নাই, ওই একই রকম লোকজন আসছে? হ্যাঁ, একই রকম লোকজন। এখন বাইরের লোকজন আসে দেখতে। নারায়ণগঞ্জের শহর বই ও সংস্কৃতি বান্ধব। শহরের 6টি সিনেমা হলের 4টি বন্ধ হয়ে গেছে, বাকি 2টো দর্শক পায় না। শুনলাম চুনকা পাঠাগারে খোলা হয়েছে সিনেস্কোপ, 36 জন একসঙ্গে বসে এখানে ছবি দেখতে পারে।
শেষ শো শুরুর আগে সিনেস্কোপে পৌঁছে দেখি পাশেই চলছে একটি সাংস্কৃতিক সংগঠনের রিহার্সেল। দেশের বিভিন্ন শহর ঘুরে দেখতে দেখতে এমন অনুশীলন খুব সহজে এখন চোখে পড়ে না, অথচ 2 দশক আগেও এমনটাই ছিল শহরের পরিচিত রূপ। দীর্ঘদিন আমরা আসলে এই সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে আছি। এটা বেসিক্যালি হচ্ছে সেমিনার রুম। এখানে আমরা উদিচি সাধারণত রিহার্সেল করি, বিভিন্ন সংগঠন রিহার্সেল করে। নাটক মঞ্চস্থ হয় নারায়ণগঞ্জে? হয়, তবে ক্লাসিক যেই গ্রুপগুলো সেগুলো অনেকদিন ধরেই তারা তাদের মতো করে কাজ করতে পারছে না। আর এই যে নাটক বা থিয়েটার বা যাই বলি না কেন বা সাংস্কৃতিক অনুষ্ঠান করার মঞ্চের সংখ্যা ঠিক আছে? মঞ্চ যথেষ্ট আছে? আমরা মঞ্চ বলতে শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলায় আমরা হচ্ছে এই পাঠাগারে ৫ম তলা, আপনি হয়তো চিনেন, গেছেন, সেটাতে আমরা করি। আর হচ্ছে শহীদ মিনার, এই দুটো জায়গার মধ্যে আমাদের জেলার যে কালচারাল অর্গানাইজেশন। টাউন হলের কি অবস্থা আপনাদের? টাউন হল তো এটা বিলুপ্ত। এইটা কেন সরকার কিছু করছে না, এটা ভেঙে নতুন করে একটি হল। নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অনুষ্ঠানটা চলছে। মন খারাপ হলো যখন জানলাম সিনেস্কোপও দর্শক পাচ্ছে না। মুঠোফোনে ঢুকে পড়া দৃশ্য মাধ্যমের কাছে হেরে যাচ্ছে সিনেমার বড় পর্দা। সিনেস্কোপে এখন দর্শক কিরকম আসে? না, এখন দর্শক, আমি তো ওই দিন একটা ছবি দেখলাম, আমরা মাত্র 2 জন দর্শক ছিলাম। দর্শক আসলে মোবাইল কেন্দ্রিক কিছু বিনোদন পাচ্ছে। আর বর্তমান জেনারেশন যেটা যা বোঝা যাচ্ছে, ওরা যদি কেমন জানি, ওদেরকে আমরা ঠিক বুঝতে পারতেছি না। অস্থির ওরা কি চায়, কোন বিনোদন চায়, এটা আমাদের দ্বারা আমরা বোধগম্য করতে পারতেছি না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। স্মৃতির সড়কে কত নগর নিয়ে চলি, কত নগর হারিয়ে গেছে। মানুষের ইতিহাস নগর হারানোরও ইতিহাস। আপনাদের সবার কালো পোশাক কেন? আমাদের সবার কালো পছন্দের রং, তাই ব্ল্যাক সবকিছুর সাথে যায়, এই কারণে। এখানে আসার উদ্দেশ্য কি? আমাদের সেমিস্টার ব্রেক চলতেছে, তো জাস্ট কালকে এক্সাম শেষ হলো, তো রিফ্রেশমেন্টের জন্য আসা। জাস্ট পানাম নগরটা সম্পর্কে আমরা সব সময় বইতে পড়ছি, বা আমাদের একটা কোর্স আছে হিস্ট্রি 1 ও 2, যেটাতে আমাদের ইতিহাস সম্পর্কে জানতে হয়। তো ওটা থেকে একটু ইন্টারেস্ট ছিল যে দেখার, কখনো আসা হয়নি। তাই মনে হয় যে আমরা একটা আধুনিক শহরে থাকি, তিলোত্তমা, কিন্তু এই যে স্থাপত্য দেখে কি মনে হচ্ছে যে ডেফিনেটলি অনেক ভালো লাগতেছে। কারণ আমাদের চেয়ে তারাই আসলে বেশি আধুনিক ছিল কিনা, এই বোর্ডটা আমাদের থেকে তারা বেশি আধুনিক ছিল, এইরকম স্থাপত্যের দিক থেকে। স্থাপত্যের দিক থেকে ওরা আমাদের থেকে আধুনিক ছিল না, বাট আর্টিস্টিক ছিল, শৈল্পিক। হ্যাঁ, শৈল্পিক ছিল, ওদের রুচি পছন্দ বেটার ছিল। আমরা এখন যে ট্রেন্ডটা ফলো করছি, এটাও তো ওদেরই সেট করে দেওয়া। এই যে এখন ইটের যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের আধুনিক ঢাকাতেও এখন মানুষ এই স্ট্রাকচারগুলো ইউজ করছে। আর তারা অবশ্যই রুচিসম্মত ছিল, যে কারণে এখনো মানুষ আসছে, দেখছে। সবচেয়ে বড় কথা, এটা আমাদের প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখছে। সারা জীবন আমরা দেখতে পাচ্ছি আমাদের পূর্ব
পুরুষেরা কেমন ছিল, কিভাবে জীবনযাপন করেছিল, তো এটা অনেক বড় ব্যাপার। ফ্যাশন বলি বা শৈল্পিক যে শৈলী বলি সেটা তো ফিরে ফিরে আসে। হ্যাঁ, তাদের মসলিন শাড়ি এখনো আমরা পরছি, জামদানি এখনো আমরা পরছি, শাড়ি এখনো আমরা পরছি, তখনও পরছি এখনো পরেছি, একই আছে। শৈল্পিক জিনিসটা এখনো আমাদের মধ্যে রয়ে গেছে, সারা জীবন থাকবে। ঠিক আছে, আপনারা উপভোগ করেন। থ্যাংক ইউ। পুরাতন ছেড়ে মানুষ নতুন নগর গড়ে, তবে নতুন কি কখনো পেরেছে পুরাতনের আভিজাত্য স্থাপত্য শৈলীকে ছাড়িয়ে যেতে? স্থাপত্য নিয়ে যাদের কাজ, সেই বিতর্ক তাদের জন্য তোলা থাকতে পারে, কিন্তু পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়া প্রায় 100টি শহরের অন্যতম এই পানাম নগরে বারবার ফিরে আসি আমাদের পুরাতনদের অহংকে কুর্নিশ জানাতে। 19 শতকের গোড়ার দিকে হিন্দু বণিকদের হাতে এই নগরের পত্তন হয়। যে বিষয়টা আসে ঘুরে ফিরে পুরাতনের কাছে ফিরে যেতে হয়, পুরাতনের কাছে ফিরে যেতে হয়, ইতিহাসের কাছে ফিরে যেতে হয়, ঐতিহ্যের কাছে ফিরে যেতে হয়, অতীত সংস্কৃতির কাছে ফিরে যেতে হয়। হ্যাঁ, এছাড়া উপায় নেই। বাংলাদেশ ছোট্ট একটা জায়গা, কিন্তু তার ইতিহাস সংস্কৃতি অত্যন্ত পুরনো। এই বাংলাদেশে দুটি ইউনিভার্সিটি, একটা হচ্ছে ময়নামতি, আরেকটা হচ্ছে পাহাড়পুর। সেই বুদ্ধিস্ট আমলে এটা সৃষ্টি হয়েছে। একটা দেশে ইউনিভার্সিটি কখন ওঠে, কখন সৃষ্টি হয়, কখন প্রতিষ্ঠিত হয়, তারপরে তার সংস্কৃতির সাথে শিক্ষা যখন যুক্ত হয় তখন সে সামনে এগিয়ে যেতে চায়। বা নগরের পত্তনই বা কখন ঘটে? হ্যাঁ, আমাদের তো প্র্যাকটিক্যালি বন কেটে বসতি, তাই না? বন কেটে বসতি, সেই বন কেটে বসতি, সেইখানে সভ্যতার গোড়াপত্তন। আমরা সেরকমই একটি সভ্যতায় আছি। আপনি বাবার সঙ্গে ঘুরতে এসেছেন, প্রায় কি পুরাতনের কাছে বাবাকে নিয়ে ফিরে? আমি আমার বাচ্চাদেরকে নিয়েও এসেছি। আমার বাবা আসলে খুবই সাহিত্য ইতিহাস যাই বলেন, সে অসম্ভব বই পড়ুয়া মানুষ এবং সাহিত্যপ্রেমিক। বাবা আসলে পানাম নগরীটা দেখা হয়নি, এর জন্য আজকে বাচ্চাদের নিয়ে আগে এসেছি, আজকে বাবা মাকে নিয়ে এসেছি। আমার মা বসে আছেন ওদিকে। হ্যাঁ, তো এর জন্যই বাবাকে নিয়ে ঘুরতে আসা। আপনারা ঘুরে দেখুন। ধন্যবাদ, থ্যাংক ইউ। পুরাতন সিঁড়ি, পুরনো বারান্দা, পুরনো চৌকাঠ, পুরাতন দরজা, পুরনো জানালা, পুরাতনকে আঁকড়েই সমৃদ্ধ হয় নতুন। এর আগে যখন এসেছি তখন কিন্তু পানামের এই চেহারা ছিল না, সোনারগাঁওটা ছিল না। আমরা যে এই সোনারগাঁর এই যে এটা যে সংরক্ষণ একান্ত দরকার, আমরা প্রত্নতাত্ত্বিক সংরক্ষণের ভীষণ অভাব। এটা বলতেছে যে একটা জমিদার বাড়ি, এখানে কিন্তু আমি তো কালচারের জায়গাটা দেখলাম, মুসলিম কালচারের ইটাও আছে, হিন্দু কালচারের ইটাও আছে। তার মানে তখন কিন্তু এই সময়টা, যে সময়টা এটা হয়েছে, সেটা এই দুই কালচারের মাঝখানে মানে দুই সংস্কৃতি বা যে ধর্মীয় সংস্কৃতির এক ধরনের সেতু বন্ধন ছিল, সম্প্রীতির সেতু বন্ধন ছিল, যেটা এখন আমাদের মধ্যে নাই। এই সেতু বন্ধনটা হওয়া দরকার, না মানুষকে মানুষ ভাবা দরকার, এবং স্থাপত্য শৈলীর মধ্যে কিন্তু দুইটাই ঐতিহ্য আছে। এই ওই ঐতিহ্যগুলোকে রক্ষা করা দরকার। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা
সরকারিভাবেই হওয়া উচিত। আমার জেনারেশনের পরে আমার সন্তানরা আছে, তারপর আমার নাতি নাতরা, তারা এসে তো বাংলাদেশের ইতিহাস কালচার এগুলো তো দেখতে হবে। শীতলক্ষার জল ও হাওয়ায় নাকি জাদু আছে। এই নদী পাড়ের মানুষেরাই একসময় বুঝি হাওয়া দিয়ে বুনতেন মসলিন। ঢাকায় বোনা মসলিন ছিল হাওয়ার মতোই হালকা, নরম এবং স্বচ্ছ। ঢাকায় মসলিনের শেষ প্রদর্শনী হয়েছিল লন্ডনে 1850 সালে। প্রচলন আছে কারিগরদের হাতের আঙ্গুল কেটে নেওয়ার পর আর মসলিন তৈরি হয়নি। তবে শীতলক্ষা পাড়ের মানুষেরা আবার শুরু করেছেন মসলিন বোনা। 170 বছর আগের সেই বুননে হয়তো ফিরে যাওয়া যাচ্ছে না, চেষ্টা কাছাকাছি যাওয়ার। 300 বছর পর আমরা আবার পুনরায় চেষ্টা করলাম যে মসলিন আনা যায় কিনা। তো আমরা কাছাকাছি একটা নিয়ে আসছি। হ্যাঁ, এখন হয় কিন্তু মানে সবাই করতে পারে না, এটা অনেকটা ধৈর্য লাগে, রোদ উঠলে সুতা ফাইটে যায়, এই কারণে সবাই করতে পারে না। সুতাটা কি? সুতাটা হইলো তুলার থেকে হাতে তৈরি হয়। সুতাটা একদম হাতে তৈরি হয়? হাতে তৈরি হয়, মেশিনে না। মেশিন হইলে অনেক পাক থাকে আর সুতা ছিঁড়ে না, আর হাতে বানাইলে সুতাটা অনেক সফট থাকে, তুলার মতো নরম থাকে। হ্যাঁ, এই কারণে এটা মসলিন। বছরে কয়টা মসলিন তৈরি করেন? বছরে একটা মসলিন হয়। একটা? একটা হয়। আমাদের স্থানীয় ক্রেতারা কিনে না বিদেশে পাঠান? বিদেশে পাঠায়। দাম কত পড়ে? দাম পরে আপনার আমারই পরে প্রায় 6 লক্ষ টাকার মতো। 6 লক্ষ টাকা তৈরি করার খরচই পড়ে নাকি বিক্রি করেন 6 লক্ষ টাকায়? বিক্রি হয় আমাদের তার ওই রকম লাভ না, 6 লক্ষ টাকা বিক্রি করলেই হয়। মসলিন বোনা না হলেও শীতলক্ষার জল ও হাওয়ার স্পর্শে বুনন চলছে জামদানি। দেশের সীমানা ছাড়িয়েছে এর কদর। জামদানির উৎপত্তি আমাদের এই শীতলক্ষার পার জামদানি নোয়াপাড়া বিসিকেই। আর অন্যান্য দেশের প্রথম হচ্ছে নোয়াপাড়া, তারপর আমাদের নোয়াপাড়া আশেপাশে দক্ষিণ রূপসী আছে, তারপরে আশেপাশে বারগাঁও, কাজীপাড়া, তারপর বিভিন্ন এলাকায়। শীতলক্ষার পারে কেন জামদানি? জামদানি অন্যরকম একটা বৈশিষ্ট্য আছে। শীতলক্ষা পানি ছাড়া জামদানি কালারও সুন্দর হয় না। এখনো জামদানি শীতলক্ষার পাড়ের একটা বাতাস, এটা অনেক সৌন্দর্য আর কি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিসিক শিল্প এলাকা ছাড়াও শীতলক্ষা তীরবর্তী গ্রামগুলোতে জামদানি বোনার অসংখ্য তাঁত রয়েছে। জামদানি বুননে পারস্য ও মুঘল সংস্কৃতির মিশ্রণ রয়েছে। এই শাড়িটা করতে আপনার কয়দিন লাগে একটা শাড়ি করতে? আমার এই শাড়িটা করতে 1 সপ্তাহ লাগে। সব শাড়ি কি এরকম 1 সপ্তাহের মধ্যে হয় নাকি না না না, নকশার উপর নির্ভর করে? নকশার উপর নির্ভর করে। কোন শাড়ি 15 দিন লাগে, 1 সপ্তাহ লাগে, 1 মাস লাগে, আবার 6 মাসও লাগে শাড়ি। আচ্ছা, পুরোটাই হাতে? হ্যাঁ, পুরোটাই হাতে। তো এই যে 6 মাস লাগে, ওই শাড়িটার তাহলে দাম কত পড়ে? দাম পরে 1 থেকে 1.5 লাখ 2 লাখ টাকা এরকম দাম পড়ে এই শাড়িটা। কেন এটা মানে 6 মাস লাগে কেন বলেন তো? এটা কাজ অনেক গর্জেস, কি অনেক সুতো অনেক, এটির থেকে চিকুন সূক্ষ্ম। হ্যাঁ, এটির থেকে চিকুন সুতা, এই কারণে।
আর যেটা 1 মাস লাগে ওটার দাম কত পড়ে? এটার দাম 30-35 এরকম 40 এই কাজ পুজ্জা কি। আর আপনি যে বিক্রি করেন সেটা কি পদ্ধতির মানে টাকাটা লেনদেন হয় কিভাবে? ক্যাশ নেওয়া যায়, বিকাশও, আবার বাকি বিক্রি করলে বিকাশও। আবার বাকিও হয় নাকি? হ্যাঁ বাকিও হয়। এটা যেসব দোকানে দেন তারা বাকিতে মাল নিয়ে আসে, পরে টাকা দেয়। বাকি রাখে, পরে বিকাশে পাঠায় দেয়, আবার গিয়া আনলে দিয়ে দেয় হাতে। এখন কি জামদানির তাঁত কি বাড়ছে না কমছে? জামদানির তাঁত সব সময় একরকমেরই। পথে ময়দান পেরিয়ে চোখ গেল দাঁড়িয়ে থাকা এক দালানের দিকে। দালানটি নাকি জমিদার রামরতন ব্যানার্জি। 95টি কক্ষের এই দালানটি এখন মুরাপাড়া কলেজ। পথ চলছি সেই টেকনাফ থেকে। পথে পথে কে যেন ছড়িয়ে রেখেছে মানিক্য, যে মানিক্য কুড়িয়ে নেওয়ার সাধ্য হয়তো আমাদের নেই। শুধু বিস্ময় জাগে, প্রণতি জানাই পথের কাছে। পথ যে আমাদের দিয়েছে ঠাই।